মৃত্যুর কাণ্ডারি পর্ব ২। একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তার কয়েক কদম সামনেই মেহগনি গাছের এক বড় বাগান। মেঘলা পরিবেশ, জোরে জোরে বাতাস বইছে। বাতাসের তালে তালে তার শাড়ির আঁচল উড়ছে। তার খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে প্রায় খুলে যাওয়ার পথে। তবে সেদিকে মহিলাটির কোনো ধ্যান নেই। তিনি গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছেন। মহিলাটি মেহগনি গাছের বাগানে প্রবেশ করার জন্য এক কদম বাড়াতেই পিছন থেকে কারোর ডাক ভেসে এলো, তনিমা। পিছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে মহিলাটি নিজের সম্বিত ফিরে পেলেন। তিনি আর এক কদম পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালেন। মহিলাটি পিছন না ঘুরেই বললেন, হ্যাঁ চঞ্চলদা, বলো। লোকটা কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। এবার এগিয়ে এসে বললেন, ৫টা সেই কখন পার হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। আকাশের অবস্থাও তো তেমন ভালো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছ? এখনো বাড়ি যাওনি কেন? সিদ্ধি তোমারে কলের পর কল করে যাচ্ছে। তোমার নম্বর সুইচ অফ বলছে। তাই ও আমারে কল কইরা তোমার খোঁজ দিতে বলল। ওহ, হয়তো চার্জ শেষ হয়ে গেছে। আসলে আমি খেয়াল করিনি। তোমার ফোনটা একটু দাও তো, ওকে কল করে জানিয়ে দিই। নিশ্চয়ই খুব চিন্তা করছে মেয়েটা। লোকটা হাত নাড়িয়ে বলল, প্রয়োজন নাই। তোমারে দূর থেক্কা দেখতে পেয়ে আমি ওরে জানিয়ে দিয়েছি। মহিলাটি ভাবুক কণ্ঠে বললেন, দেখছো দাদা, আমি যে কি করি না মাঝে মধ্যে। মেয়েটা এত দূরে আছে, তার উপর আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করতে হলো ওকে। কলকাতা থেক্কা ও ফিরবো কবে? যতদিন মেলা চলবে ততদিন পর্যন্ত থাকবে। এই ধরো আরও 10 দিন। লোকটি অবাক হয়ে বললেন, 10 দিন? সামান্য 4 দিন হলো সিদ্ধি কলকাতা গিয়েছে, তাতেই তোমার করুণ দশা। তাইলে আরও 10 দিন তুমি কি কইরা কাটাবে? মহিলাটি মেহগনির বাগানের দিকে চোখ স্থির রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি না। লোকটা কথা ঘুরিয়ে বললেন, আচ্ছা তুমি এইখানে কি করো? দূর থেক্কা দেখে মনে হইল তুমি বাগানের দিকে এগোচ্ছিলে। তুমি এ সময়ে বাগানের ভিতর গিয়া কি করবে? মহিলাটি লোকটার দিকে তাকিয়ে বললেন, আজ কয়েকজন লোক বাগানে এসেছিল মেহগনি গাছ কাটতে, জানো নিশ্চয়ই। লোকটা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, হ, জানি। ওদের মধ্যে 2 জন লোক বাগানের ভিতর আরও কিছু গাছ দেখতে গিয়েছিল। তারা ফিরে এসে জানালো, বাগানের ভিতর বেশ কয়েকটা গাছে শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। এমনকি নিচে পড়ে থাকা শুকনো পাতাতেও ফোঁটা ফোঁটা রক্তের দাগ রয়েছে। তুমি কিছু কাজে বেরিয়েছিলে বলে ওরা যখন গাছ কাটতে এসেছিল, ওদের সাথে আমি কারখানার 2 জন কর্মচারীদের পাঠিয়েছিলাম সব কিছু দেখে শুনে নেওয়ার জন্য। তাদের মধ্যে একজন গাছ কাটার লোকগুলোর সাথে ছিল এবং আর একজন ওই 2 জনের সাথে বাগানের ভিতর গিয়েছিল। সেও জায়গাটা ভালো করে খুঁজে দেখেছে। বাগান থেকে ফিরে এসেই ওরা আমাকে ব্যাপারটা খুলে বলল। আর সেই জন্যেই তুমি এই অসময়ে বাগানের ভিতর যাচ্ছিলে জায়গাটা দেখবার জন্যে, তাই তো? হ্যাঁ, আসলে ওদের মতে ওটা কোনো পশুর রক্ত হতে পারে। তবে আমার খটকা লাগছে এই নিয়ে যে যদি রক্তটা কোনো পশুরই হতো, তাহলে শুধু রক্তই কেন পড়ে থাকবে? পশুর ছিন্ন ভিন্ন দেহ বা দেহের কোনো অঙ্গও তো পড়ে থাকার কথা, কিন্তু সেসব তো কিছুই নেই। তাই ভাবলাম নিজেই একবার জায়গাটা দেখে আসি। তাই বলে তুমি এই সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে বাগানের ভিতর যাইবে? তুমি জানো না ওখানে শ্যাওড়ার উপদ্রব? সন্ধ্যার পর থেক্কা তো ওরা শিকার খুঁজতে বেরোবে। তাইলে কোন আক্কেলে তুমি এখন বাগানের ভিতর যাইবে? হয়তো শ্যাওড়াতেই কোনো পশু শিকার করেছে আর তারই রক্ত লেগে আছে সেথায়। 1-2 শ্যাওড়া তো আর নাই, কত কত শ্যাওড়া আছে ওখানে। এতগুলো শ্যাওড়াতে শিকার করলে শিকারের কোনো অঙ্গই তো আর অবশিষ্ট থাকবে না। কাড়াকাড়ি কইরা পুরোটাই ওরা খেয়ে ফেলবে। এসব ভেবে মাথাতে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন তোমার বাসায় ফেরা উচিত। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নাই। নিশ্চিন্তে বাসায় যাও তুমি।
কারখানার দরজা জানলাগুলো ভালো কইরা লাগানো হয়েছে কি না আরও একবার দেখা আমিও বাসায় চলে যাব। প্রত্যেকের একই কথা বলার পরও মহিলাটির মন মানতে চাইছে না। তবে এ মুহূর্তে তিনি কথা বাড়াতে চান না। তাই মাথায় একরাশ দুশ্চিন্তা নিয়ে আচ্ছা বলে সেখান থেকে চলে গেলেন। মহিলাটির যাওয়ার দিকে লোকটি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। মহিলাটি দৃষ্টিসীমানার বাইরে যেতেই কুটিল হেসে লোকটি বাগানের ভিতর প্রবেশ করলেন। তার চোখে মুখে ছলনার ছাপ স্পষ্ট। এই মহিলাটির নাম হলো তনিমা সরকার। বয়স ৪৫ বছর। তনিমা বীরভূমের মেয়ে, কিন্তু তিনি বাবা মায়ের বিরুদ্ধে বিয়ে করেছিলেন বলে তার পরিবারের কাছে তিনি মৃত। তার স্বামীর নাম রাজীব সরকার। রাজীব নদিয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত দেবগ্রামের জমিদার বাড়ির ছেলে। তনিমার বাবা মা মূলত এত দূরে নিজের মেয়েকে পাঠাতে চাননি। সব থেকে বড় কথা, তারা কোনো বাঙাল পরিবারে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। এমনকি রাজীবের সাথে সাক্ষাৎ করে তাদের মনে হয়েছে সে তাদের মেয়ের যোগ্য নয়, তাই তারা তাদের বিয়েতে রাজি ছিল না। মেয়েকে শতবার বারণ করার পরও যখন কোনো লাভ হলো না, তখন তারা হাল ছেড়ে দিলেন এবং তনিমাকে ত্যাগ করলেন। বেশ ভালোই চলছিল তাদের বিবাহিত জীবন। শ্বশুরবাড়িতে তাদের তেমন কোনো আত্মীয় ছিল না। যারাই ছিল তারা দূর সম্পর্কের। আপন বলতে ছিল শুধু রাজীবের বাবা এবং মা। তনিমাকে তারা খুব সহজেই আপন করে নিয়েছিলেন। তবে তার সুখের সংসার বেশি দিন টিকল না। তনিমার বিয়ের ৭ বছর পর একদিন রাজীব গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রাজীবের মা একমাত্র ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কয়েক মাসের মাথায় মারা যান। তনিমার শ্বশুর দেবনাথ বাবু তনিমাকে নিজের মেয়ের নজরে দেখতেন। তাই তিনি তনিমা এবং তার ৫ বছর বয়সী ছোট্ট নাতনি সিদ্ধির ভবিষ্যতের কথা চিন্তা করে তনিমার পুনরায় বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তনিমা তাতে রাজি হননি। তাই দেবনাথবাবুও তাকে আর জোর করেননি। দেবনাথবাবু বড় কোনো জমিদার ছিলেন না, তবুও তার কাছে যত জমি ছিল তাতে তার পরবর্তী প্রত্যেকজন বংশধরই আরামদায়ক এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারত। রাজীব বেঁচে থাকাকালীন তিনি তার সম্পত্তির কিছু অংশ তনিমার নামে লিখে দেন, যার মধ্যে ছিল তাদের জমিদার বাড়ি, কিছুটা জমি, একটা বড় তাঁত কারখানা এবং তাকে ৩ দিক থেকে ঘিরে থাকা ৩টি বিশাল বড় বাগান। এই ৩টি বাগানেই পৃথক পৃথকভাবে আকাশমণি, মেহগনি এবং সেগুন গাছ লাগানো ছিল। আকাশমণি এবং সেগুন গাছের বাগানের মাঝখানে ছিল মেহগনি গাছের বাগান। তাঁত কারখানাটা প্রায় বন্ধ হওয়ার পথে। তবে রাজীবের মৃত্যুর পর তনিমা ঠিক করলেন তিনি নিজেই এই মৃতপ্রায় কারখানাটাকে পুনরায় জীবিত করে তুলবেন। সেই উদ্দেশ্যেই তিনি কারখানার পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করে অনেকগুলি হস্তচালিত এবং বিদ্যুৎ চালিত তাঁত কল লাগিয়েছিলেন। তার জন্য যে টাকার প্রয়োজন হতো সেটা তিনি দেবনাথ বাবুর কাছ থেকে নিতে রাজি হননি। তিনি পৈতৃক গয়নাগুলি বাদে তার জন্য গড়ানো বাকি গয়নাগুলো বন্ধক রেখেছিলেন। দেবনাথ বাবুর পক্ষে একসাথে জমিদারি এবং ব্যবসা সামলানো সম্ভব ছিল না, তাই তিনি তার বিশ্বস্ত একজন বন্ধুকে তার তাঁত কারখানা দেখাশোনার দায়িত্ব দেন। তবে তার বন্ধু মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কারখানারও করুণ অবস্থা হয়ে পড়ে। তনিমা কারখানার দায়িত্বে আসার পর থেকে দেবনাথবাবুর সেই বন্ধুর ছেলে চঞ্চল সাহাকে তনিমার সাহায্যকারী হিসেবে নিয়োগ করা হয়। তনিমার উদ্যোগে তাঁত কারখানা তার প্রাণ ফিরে পেয়েছে, সাথে গ্রামের বহু পুরুষ এবং অসহায় নারীরাও উপার্জনের মাধ্যম পেয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বছর কেটে গেছে। সিদ্ধিও বড় হয়ে গেছে। তার বয়স বর্তমানে ২৪ বছর। ১ বছর হলো সে কলেজ পাস আউট হয়েছে। সিদ্ধি একজন লেখিকা। স্কুল জীবন শেষ হতেই লেখালেখির প্রতি তার আগ্রহ জন্মেছিল। কলেজ জীবনে সে বহু গল্প, কবিতা এবং উপন্যাস লিখেছে। প্রেম, থ্রিলার, বিরহ সহ নানা ধরনের উপন্যাস সে লিখেছে। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউবেই সে তার লেখা পোস্ট করত এবং অডিও বুকে নিজের গলাতেই সে তার লেখা পড়ত।
মানুষজন তার লেখা খুব পছন্দ করত এবং তার উপন্যাস বইগুলো খুব সেলও হতো। মানুষের মাঝে তার উপন্যাস বইগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং সে 3টি অ্যাওয়ার্ডও পেয়েছে। তার কলেজের সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় থেকেই সে লেখিকা হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তার লেখা বইগুলো বিভিন্ন বইয়ের দোকান, অনলাইনে এবং বইমেলাতে পাওয়া যায়। খুব ব্যস্ততা না থাকলে সে সেই বইমেলাগুলোতে উপস্থিত থাকে তার বই সম্পর্কে পাঠক পাঠিকাদের বক্তব্য শোনার জন্য। এই কয়েক বছরের মধ্যে চঞ্চল সাহা তার কাজকর্মের দ্বারা তনিমার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তনিমা চঞ্চলকে দাদার স্থানে বসিয়েছে এবং সে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। চঞ্চলও তনিমাকে বোনের চোখে দেখে এবং সে তনিমার যে কোনো বিপদে তার পাশে থাকে। 4 বছর পূর্বে তনিমার শ্বশুরমশাই দেবনাথবাবু গত হয়েছেন। এতক্ষণ শুনলেন মৃত্যুর কাণ্ডারি পর্ব 2। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।